A Slumber Did My Spirit Seal by উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ইংলিশে এসএলএসটি 2025 এর প্রস্তুতির এই পর্বে আমরা কভার করছি লুসি পোমস, যেখানে এর আগে অলরেডি আমি স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন এবং শি ডুয়েলড অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ এই দুটো লুসি পোমের ওপরে আমি ক্লাস করিয়েছি। যারা যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে অনেকটা হেল্প হবে। তো পোম সম্পর্কে আলোচনা করার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টেক্সটের পাশাপাশি এই চ্যানেলে প্র্যাকটিস সেটের ওপরেও ক্লাস করা হয়, তাছাড়া গ্রামারের ওপরেও মক টেস্টের ক্লাস করা হয়। তাই চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে কেউ ভুলবে না, তাহলে পরবর্তী নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। এছাড়া টেক্সট রিলেটেড কোনো কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিংক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এবং এসএলএসটি সংক্রান্ত যাবতীয় নোটস ও মক টেস্ট সিরিজের জন্য তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। নোটস এবং মক টেস্ট সিরিজ আর চার্জেবল। তো দেখো, আজ আলোচনা করব লুসি পোম সিরিজের যে থার্ড পোম আ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল। তো সরাসরি লাইন বাই লাইন টেক্সট রিডিং এর আগে আমরা কবি সম্পর্কে এবং কবিতাটি সম্পর্কে কিছু জেনে নেব, যেখানে আমরা অলরেডি এর প্রথম পোম স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশনে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে ডিটেলসে জেনেছিলাম। তাই এই ক্লাসে আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নিয়ে ডিটেলসে আলোচনা করছি না। যারা যারা সেই ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নেবে, সেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নিয়ে তোমরা ডিটেলসে সবকিছু পেয়ে যাবে। তো পোম সম্পর্কে বলতে গিয়ে বলি, আ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল মানে একটি ঘুম আমার আত্মাকে পুরো শিল করে দিয়েছে, বা আমার আত্মা একটি ঘুম দ্বারা শিল করে দেওয়া হয়েছিল। কবিতাটি সম্পর্কে বলতে গিয়ে বলি, এই কবিতাটি লেখা হয়েছিল 1798 সালে এবং প্রকাশিত হয়েছিল লিরিক্যাল ব্যালাডের সেকেন্ড এডিশনে 1800-তে। লিরিক্যাল ব্যালাড রোমান্টিক যুগের সূচনাকারী সেই বিখ্যাত এডিশন, যেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এসটি কোলরিজের যৌথ সংকলন ছিল। টোনের দিক থেকে এই কবিতাটি রিফ্লেকটিভ, কারণ এখানে স্পিকার লুকস ব্যাক অ্যাট হিজ ইমোশন। এছাড়াও এটি মনফুল টোনে লেখা, কারণ এখানে আমরা দেখতে পাই কোয়াইট সরো ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা অ্যাজ দ্য স্পিকার অ্যাকনলেজেস ডেথ। এছাড়াও এই কবিতাটি পিসফুল তথাপি ট্র্যাজিক টোনে লেখা। এই কবিতার স্টাইল হচ্ছে লিরিক্যাল, সিম্বলিক, ইকোনমিক্যাল এবং সিম্পল এবং ডাইরেক্ট স্টাইলে লেখা। মিটারের দিক থেকে এই কবিতাটি আয়াম্বিক টেট্রামিটারে লেখা এবং এই কবিতার রাইম স্কিম হচ্ছে এবি এবি সিডি সিডি, যেখানে 4 লাইন স্ট্যান্জা রয়েছে, মোট 8টা লাইন রয়েছে টোটাল, এবং সেই লাইনগুলি 4 করে 2টি কোয়াট্রেইনে ভাগ করা রয়েছে। এবং এটি লুসি পোম সিরিজের সব থেকে ছোট কবিতা, যেখানে আমরা দেখেছিলাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বন্ধু এসটি কোলরিজকে একটা চিঠিতে উল্লেখ করেছিলেন এই কবিতাটি, এবং এই কবিতাটি সম্পর্কে তিনি উল্লেখ করেছিলেন যে এই কবিতাটিকে তিনি ছড়া বলেছিলেন যে আ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল একটি ছড়া, যেটা অবশ্যই তার বন্ধুকে অ্যামিউজ করবে, আনন্দিত করবে নিশ্চয়ই। এছাড়াও এই কবিতার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলতে গেলে বলি, এই কবিতা প্লেন এবং ন্যাচারাল ডিকশনে লেখা। এছাড়া ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ রয়েছে, বেশ কিছু ফিগার অফ স্পিচও এখানে ইউজ করা হয়েছে। জনরার দিক থেকে অবশ্যই এটা ব্যালাড, কারণ কোয়াট্রেইনে ভাগ রয়েছে। এছাড়া লিরিক্যাল পোম তো অবশ্যই। এলিজি একটা স্লাইট এলিজি রয়েছে, এলিজি বলতে গেলে লুজ সেন্সে, কারণ প্রকৃতপক্ষে এখানে এলিজি ডমিনেট হচ্ছে না, একটা লুজ সেন্স রয়েছে এলিজির। এছাড়া রোমান্টিক কবিতা তো অবশ্যই এটা। এবং এই কবিতার থিম বা বিষয়বস্তু হচ্ছে ডেথ অ্যান্ড লস, নেচার অ্যান্ড দ্য ইটার্নাল, টাইম অ্যান্ড মর্টালিটি এবং ইমোশনাল ট্রান্সফরমেশন। এই কবিতাতে আমরা দেখতে পাবো যে বক্তা তিনি একজন রহস্যময় আদর্শ নারীর প্রতি তার ভালোবাসা এবং শোক এই দুটোই তিনি প্রকাশ করছেন। এই কবিতায় বক্তা তার প্রেয়সীর যে মৃত্যুর বিস্ময়তা সেটাও তিনি উল্লেখ করছেন। তাকে সর্বদাই তিনি তরুণ এবং প্রাণবন্ত দেখেন। তিনি কখনোই এটা ভাবেন না তার ভালোবাসার ওই মানুষটি কখনো এই পৃথিবীর সমস্ত নিয়মের আন্ডারে পড়বে, মানে সে যে মরণশীল এটা তিনি কখনোই দেখতেন না। তিনি খুব কমই এই সত্যের সম্মুখীন হতেন যে তার প্রেমিকাও মরণশীল। কিন্তু এই ভ্রমটা যখন তার ভাঙল, যখন তিনি দেখলেন তার প্রেমিকা প্রকৃতির অন্যান্য বস্তুগুলোর সাথে, এই পাথর, গাছ, এই সমস্ত জড়বস্তুর সাথে মিলে গিয়েছে, তখন তার এই ধারণাটা ভাঙলো, তার এই ভুলটা ভাঙলো। তাই তিনি বলেছিলেন আ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল, মানে বক্তা তার প্রেয়সীর সাথে তার অতীত জীবনকে এক ধরনের স্বপ্ন হিসেবে তিনি স্মরণ করেছেন। প্রেয়সীর সাথে তার অতীত জীবনকে তিনি একটা নিদ্রা আকারে জানতেন। তিনি যেই সময় বসে এই কবিতাটা লিখছেন সেই সময়ে তিনি অতীত জীবনের কথা স্মরণ করেছিলেন যখন তার প্রেয়সী বেঁচে ছিল, এবং সেই সময়টার কথা তিনি এখন সেটাকে বলছেন যে স্লাম্বার, তিনি যেন ঘুমের মধ্যে ছিলেন, তিনি নিদ্রার মধ্যে ছিলেন, কারণ সেই সময় তিনি কখনো মনে করতেন না যে তার প্রেমিকা মারা যেতে পারে। তার প্রেমিকা এই মরণশীল জগতের
অন্তর্গত। এটা তিনি ভাবতেনই না যে তার প্রেমিকাকে মৃত্যু কখনো টাচ করবে, কিন্তু এখন যখন তার প্রেমিকা, এই সময়ে যখন তিনি এই কবিতাটি রচনা করছেন, তার প্রেমিকা মারা গিয়েছে, তাই তিনি এখন বলছেন যে যেহেতু সে মারা গিয়েছে, তার সেই নিদ্রা যেন ভেঙেছে, তার সেই মনে হওয়াটা যেন ভেঙেছে, তাহলে যখন তিনি তার প্রেমিকার সাথে ছিলেন সেই সময়টা তিনি এখন নিদ্রার মতো উল্লেখ করছেন, যে নিদ্রায় তিনি কখনোই এটা জানতেন না বা ভাবতেনও পারেনি যে তার প্রেমিকা মারা যাবে, মানে তার প্রেমিকা যে মরণশীল। এটাই তিনি বোঝাতে চেয়েছেন যে ওটি একটি নিদ্রা ছিল, তিনি জানতেনও না যে তিনি ওই নিদ্রার মধ্যে ছিলেন, এবং ওই নিদ্রা এতটাই গভীর ছিল যে এটি বক্তার আত্মাকেও পুরো শিল করে ফেলেছিল, কারণ তিনি তখন নিরাপদে ছিলেন, মৃত্যুর বাস্তবতা থেকে তিনি বিচ্ছিন্ন ছিলেন। তার ওই শিল তাকে মৃত্যুর চিন্তা থেকে রক্ষা করেছিল যখন তার ওই বিলাভেড বেঁচে ছিল। তিনি তার স্বপ্নের জগতে মনে করতেন যে তার প্রেমিকা চিরতরুণ, জীবিত, যাকে কখনো মৃত্যু স্পর্শ করতে পারে না। সেই স্বপ্নের জগৎ, সেই নিদ্রা বক্তাকে যন্ত্রণা থেকেও রক্ষা করেছিল, কারণ সেই সময় মৃত্যু সম্পর্কে তিনি জানতেনই না, কিন্তু সেই যন্ত্রণা থেকে রক্ষা করার, সেই সুরক্ষার জন্য তাকে মূল্যও দিতে হয়েছিল, তার প্রিয়জনকে হারাতে হয়েছিল। এবং যখন তিনি বুঝতে পারেন তার প্রিয়জনও কিন্তু আর প্রতিটা মরণশীল মানুষের মতো সেও মরণশীল, সেও একদিন মারা যাবে, তখন তিনি মেনে নিতে না পেরে নিজেকে এক ভয়াবহ ধাক্কার জন্য প্রস্তুত করেন। তিনি তার প্রিয়জন মারা যাওয়ার পরে জেগে ওঠেন, বুঝতে পারেন যে তার প্রিয়জনের অমরত্বের প্রতি তার বিশ্বাস সবসময় একটি মায়া ছিল। এই যে পরিবর্তন, মানে মানুষ মরবেই, এই দুঃখ মানুষকে এমন একটি বাস্তবতার মুখোমুখি করতে বাধ্য করে যার মুখোমুখি হওয়া তাদের পছন্দ হয় না। তিনি জেগে ওঠেন সেই নিদ্রা থেকে এবং বুঝতে পারেন তার প্রেয়সী পার্থিব জগতের স্পর্শ পেরিয়ে গেছে, মানে তার প্রেয়সী এখন পাথর, গাছের মতোই একটা বস্তুতে পরিণত হয়েছে, মানে সে মারা গিয়েছে। শোক মানুষকে সেই নিদ্রা থেকে জাগিয়ে তোলে যেখানে তারা তাদের জীবনের বেশিরভাগ সময় কাটায়, কারণ কবিও তার প্রেমিকা যখন বেঁচে ছিলেন সেই সময়টা তিনি কাটিয়েছিলেন, কিন্তু তার প্রেমিকার মৃত্যুটা এমন একটা শোক যে শোকটা তাকে সেই নিদ্রা থেকে জাগিয়ে তুলেছিল, যেই নিদ্রায় তিনি বেশিরভাগ সময়টা কাটিয়েছিলেন। যেই শোকটা তার কাছে সহজ কিন্তু একটা বিভ্রান্তিকর সত্য ছিল, এই সত্যের মুখোমুখি হতে তিনি বাধ্য হয়েছিলেন, কারণ মৃত্যু সবচেয়ে স্বাভাবিক এবং সবচেয়ে রহস্যময় একটি জিনিস। দেখো, কবিতার নাম বলা হয়েছে আ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল। স্লাম্বার, স্লাম্বার মানে হচ্ছে ডিপ স্লিপ, গভীর ঘুম। ডিড মাই স্পিরিট সিল, আমার আত্মাকে যেন সিল করে দিয়েছে। এখানে স্লাম্বার বলতে তিনি অতীত জীবনে যখন তার প্রেমিকা বেঁচে ছিল সেই সময়টার পুরোপুরি সেই সময়ের কালের কথা বলেছেন, এবং প্রেমিকার মারা যাওয়াটাকে তিনি সেই স্লাম্বার বা ডিপ স্লিপ থেকে জেগে ওঠার কথা বলেছেন। তাহলে প্রেমিকা যখন বেঁচে ছিল সেই সময়কালটাকে তিনি স্লাম্বার বলেছেন, সেই তার সাথে কাটানো সময়টাকে, সেই সময়ের যে স্মৃতি, সেই সময়ের যে সুখ, সেটাকে তিনি স্লাম্বার বলেছেন, যখন তিনি মৃত্যু সম্পর্কে জানতেনও না যে তার প্রেমিকাও এই মরণশীল বিশ্বেরই অংশ। বোঝা গেছে তো? লুসি পোমের প্রত্যেকটা কবিতার মতোই এই কবিতারও আলাদা কোনো টাইটেল নেই, প্রথম লাইনটাই কবিতার টাইটেল হিসেবে ইউজ হয়েছে। তো দেখো, আর স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল, একটি ঘুম আমার আত্মাকে সিল করে দিয়েছিল। কবিতাটি শুরু হচ্ছে বক্তার অতীতের দিকে ফিরে তাকানোর মাধ্যমে। এই লাইনে আমরা দেখতে পাচ্ছি বক্তা অতীতে ফিরে তাকিয়েছেন যখন তার প্রেমিকা জীবিত ছিল, এটা মাথায় রাখবে, এবং এমন একটি সময়ের কথা স্মরণ করছেন যখন তার জীবন গভীর দুর্ভেদ্য ঘুমের মধ্যে অনুভূত হয়েছিল। মানে এখন তিনি অনুভব করছেন যে ওই সময়টা যেন ছিল তার কাছে পুরো গভীর ঘুম। তখন তিনি সেটা বুঝতে পারেননি যে তিনি ওই ঘোরের মধ্যে আছেন, ঘুমের মধ্যে আছেন। এখন বুঝতে পারছেন যে ওটা তো পুরোপুরি ঘুম ছিল, মৃত্যুর পরের অবস্থাটা যেন সত্যি তিনি জেগে উঠেছেন, তিনি জগতের সত্যের মুখোমুখি হয়েছেন। তাই তিনি বলেছেন যে ওটা পুরোপুরি একটা দুর্ভেদ্য ঘুমের মতো অনুভূত হয়েছিল তার কাছে, এমন একটা ঘুম যেখানে তিনি বিপদের সংকেত সম্পর্কে অবগত ছিলেন না। তার আত্মা ছিল একটি স্বপ্নের জগতে। আই হ্যাড নো হিউম্যান ফিয়ার্স, মানে ডেথ ফিয়ার, আমার কোনো মানবিক ভয় ছিল না। মানবিক ভয় কি? মানুষ যে মরণশীল সেটাই সব থেকে চরম ভয়। তো সেটাই বলছে, আমার কোনো মানবিক ভয় ছিল না, মৃত্যু ভয় ছিল না। বা এটা এমনও হতে পারে যে সেই সময় যেহেতু তিনি তার প্রেমিকার সাথে কাটিয়েছিলেন, তাই সেই সময় নো অ্যাংজাইটি, নো সরো, নো ফিয়ার অফ লস। His love for the girl made him feel invincible or beyond worldly concerns, এটাও বোঝাতে পারে। বেসিক্যালি নো ফিয়ার, নো হিউম্যান ফিয়ার বলতে মানবিক ভয়, ডেথ ফিয়ারটাকেই আমরা বুঝবো। তাহলে এই প্রথম দু লাইনে আমরা বুঝতে পারছি যে তিনি বলেছেন একটি ঘুম আমার আত্মাকে
সিল করে দিয়েছিল, মানে এর পরে কিছু ভুল হতে চলেছে সেটারই আমরা ইঙ্গিত পাচ্ছি। এটা তো অতীতকালের ধারণা। এই অতীতকাল ইঙ্গিত দিচ্ছে যে বক্তা একসময় ঘুমিয়ে পড়লেও তিনি এখন কিন্তু জেগে আছেন। She seemed a thing that could not feel the touch of earthly years. She seemed, তিনি এমন একটি জিনিস বলে মনে হতো, that could not feel, যে বা যিনি অনুভব করতে পারেন না, the touch of earthly years, পৃথিবীর বছরের স্পর্শ। তো দেখো এই দুটো লাইনকে আমরা দুভাবে ইউজ করতে পারি। যখন বক্তার প্রেমিকা বেঁচে ছিলেন তখন তিনি তার প্রেমিকাকে চিরতরুণ মনে করতেন একে পৃথিবীর কোনো কিছু স্পর্শ করতে পারবে না, এই পৃথিবীর দৈনন্দিন জীবনের মৃত্যু একে স্পর্শ করতে পারবে না, এটাও হতে পারে। এবং এখন যে তার প্রেমিকা মারা গেছে, মারা যাওয়ার ফলে সে তো এই প্রকৃতির মধ্যেই বিলীন হয়ে গেছে অন্যান্য সমস্ত বস্তুর মধ্যে, তাহলে এখন আর প্রকৃতির নিয়ম এই আর্থলি ইয়ার্স তাকে আর টাচ করতে পারবে না, কারণ সে এই সমস্ত টাচের বিয়ন্ডে চলে গেছে। দুইভাবেই এটা বলা হয়েছে। তাহলে তিনি এখানে বলছেন হি সিমড আ থিং দ্যাট কুড নট ফিল, সে আমার কাছে একটা জিনিস বলে মনে হতো যে অনুভব করতে পারতো না, দ্য টাচ অফ আর্থলি ইয়ার্স, এই পৃথিবীর বছরের স্পর্শগুলি। নো মোশন হ্যাজ সি নাও, নো ফোর্স, তার এখন কোনো গতি নেই, কোনো শক্তিও নেই। সি নাইদার হেয়ার্স নর সিজ, সে শুনতেও পাচ্ছে না, দেখতেও পাচ্ছে না। রোল্ড রাউন্ড ইন আর্থস ডায়ানাল কোর্স, পৃথিবীর দৈনিক গতিতে সে গড়িয়ে যাচ্ছে, বা পৃথিবীর দৈনিক গতিতে তার গড়িয়ে যাওয়া। উইথ রকস, শিলার সাথে, অ্যান্ড স্টোন, পাথরের সাথে, অ্যান্ড ট্রিজ, এবং গাছের সাথে। তাহলে তিনি বলেছেন যে সে যেহেতু মারা গিয়েছে তার কোনো গতি নেই, মানে সে আর নড়তে পারে না, সে তো এখন স্থির, কারণ সে পৃথিবীর এই সমস্ত অবজেক্টগুলির সাথে, ন্যাচারাল অবজেক্টগুলির সাথে সে এখন মিশে গিয়েছে, সে পৃথিবীর এই নেচারের অংশ হয়ে গিয়েছে। হ্যাজ নো ফোর্স, তার মধ্যে কোনো শক্তি নেই, সে তো জড়বস্তুতে রূপান্তরিত হয়েছে। সি নাইদার হেয়ার, শুনতে পায় না, নর সিজ, কারণ সে মারা গিয়েছে। এই যে নো মোশন হ্যাজ সি নাও, নো ফোর্স, মানে সে মারা গিয়েছে। রোল্ড রাউন্ড ইন আর্থ ডায়ার্নাল কোর্স, ডায়ার্নাল মানে দৈনিক, ডের অ্যাডজেক্টিভ হচ্ছে ডায়ার্নাল এবং নাইটের অ্যাডজেক্টিভ নকটার্নাল। তাহলে বলছে রোল্ড রাউন্ড ইন আর্থ ডায়ার্নাল কোর্স, সে পৃথিবীর এই দৈনন্দিন বা এই দৈনিক যে গতি, সেই গতিতেই সে গতিময় হচ্ছে। রোল্ড রাউন্ড কিসের সাথে? এই শিলার সাথে, এই পাথরের সাথে এবং গাছের সাথে, এই সমস্ত ন্যাচারাল অবজেক্টগুলোর সাথে এই পৃথিবীর ডায়ানাল কোর্সেই সে গড়িয়ে যাচ্ছে। রোল্ড রাউন্ড, তাহলে সে এখন আর জীবিত নেই, তার মধ্যে কোনো গতি নেই, কোনো শক্তি নেই, সে শুনতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না, পৃথিবীর এই গতির সাথে সে গড়িয়ে যাচ্ছে, এই শিলার সাথে, এই পাথরের সাথে, এই গাছের সাথে, মানে সেও একটি বস্তুতে পরিণত হয়েছে, সেও পৃথিবীর দৈনিক গতির মতোই এখন স্বাভাবিক। এই যে পাথর, শিলা, গাছ, এগুলি হচ্ছে মৃত্যুর নীরবতার প্রতীক। মৃত্যুতে বক্তার প্রেয়সী এখন এই বস্তুগুলোর মতোই হয়ে গেছে, স্থির হয়ে গেছে, নিষ্ক্রিয় হয়ে পড়েছে, পাথরের মতো আর কিছুতেই তিনি নড়াচড়া করতে পারেন না, শুনতে পারেন না, দেখতে পারেন না। তার প্রিয়জন পৃথিবীর অংশ হয়ে উঠেছে, পৃথিবীর এই অংশগুলির মাধ্যমেই তার প্রিয়জন এখন জীবিত। আর এখানে বক্তার যে ঘুম, সেটা হচ্ছে একটা অজ্ঞতার প্রতীক, মানে তিনি জীবনটাকেই পুরোপুরি একটা ঘুম বলে উল্লেখ করছেন এবং মৃত্যুটাকে প্রকৃত সত্য বলে ইঙ্গিত দিচ্ছেন। তিনি বলছেন যে প্রতিদিন বেশিরভাগ মানুষ মৃত্যুর বাস্তবতাকে আসলে বিবেচনা করে দেখে না, বরং স্বপ্নের মতো অচেতন থাকতে পছন্দ করে এবং এই সত্যকে আড়াল করে যায় যে সবাইকেই অবশেষে মারা যেতে হবে। তাই আমরা দেখতে পাই অবশ্যম্ভাবীভাবে আমাদের প্রিয়জনকে হারানোর মাধ্যমে আমরা সেই ঘুমিয়ে পড়া থেকে জেগে উঠি, যেভাবে বক্তা তার প্রিয়জনকে হারিয়ে সেই ঘুমিয়ে পড়া থেকে জেগে উঠেছেন। জেগে উঠে তিনি অবশেষে এই বাস্তব সত্যের মুখোমুখি হতে বাধ্য হয়েছেন। কবিতাতে এই প্রতীকীটাই দেখা যায়। তাহলে এই যে লাইনটা, আ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল, মানে আমার যে অতীত জীবন সেটা পুরোপুরি একটা স্লাম্বারের মতো, প্রেমিকার জীবিত অবস্থাটা, সেই যে বেঁচে থাকার সময়কালটা তিনি যে কাটিয়েছেন, সেই সময়টাকে, পুরো সময়টাকে তিনি স্লাম্বার বলছেন, গভীর ঘুম, অজ্ঞতা বলছেন তিনি, যেই অজ্ঞতায় বাস্তব সত্য মৃত্যু সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। প্রেমিকা মারা যেতে তিনি যেন জেগে উঠেছেন,
সেই অজ্ঞতা থেকে তার যেন জ্ঞান হয়েছে, পৃথিবীর বাস্তব সত্য সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তাহলে এই লাইনটাতে আমরা দেখতে পাচ্ছি মেটাফর, কারণ তিনি স্লাম্বারটাকে অজ্ঞতার সাথে তুলনা করেছেন, যেই অজ্ঞতাতে মৃত্যুর বাস্তব সত্য তার কাছে অজানা ছিল। এছাড়াও এখানে স্লাম্বারটা কি করছে, স্পিরিট সিল করছে, পার্সোনিফাই করা হচ্ছে স্লাম্বারকে, তাহলে পার্সোনিফিকেশনও দেখতে পাচ্ছি। তাহলে মেটাফোর এবং পার্সোনিফিকেশন দুটোই কিন্তু আমরা দেখতে পেলাম। এছাড়াও নো মোশন হ্যাজ সি নাও নো ফোর্স, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ইউফেমিজম, সফেন করে বলা রয়েছে, ডেথ, ডেথ সাজেস্ট করছে এটা। এছাড়াও এখানে প্যারালেলিজম দেখতে পাচ্ছি, নো দিয়ে হচ্ছে, দেখো নো মোশন হ্যাজ শি নাও নো ফোর্স, নো নো রিপিট হচ্ছে, প্যারালেলিজম। এছাড়াও শি সিমড আ থিং দ্যাট কুড নট ফিল, এখানেও আমরা বুঝতে পাচ্ছি ইউফেমিজম ইউজ করা হয়েছে এই দুটো লাইনে, মানে ডেথকেই রিপ্রেজেন্ট করা হচ্ছে, এখানে ঘুরিয়ে বলা হয়েছে, সফেন করে বলা হয়েছে, ইউফেমিজম। এছাড়া রক, স্টোনস, ট্রিজ, এগুলোর মাধ্যমে আমরা ইমেজারি দেখতে পাচ্ছি, ফিগার অফ স্পিচ। আর্থ ডায়ানাল কোর্স মানে দ্য ডেইলি রোটেশন অফ আর্থ, আর্থলি সাইকেল, সেটার সিম্বল হিসেবে ইউজ হয়েছে, তাহলে সিম্বলিজম দেখতে পাচ্ছি। এছাড়াও আর্থলি ইয়ার্স, আর্থলি ইয়ার্স বলতে এগুলো কিসের প্রতীক, আর্থলি ইয়ার্স হচ্ছে সিম্বলস অফ টাইম, এজিং, মর্টালিটি, তাহলে এখানেও সিম্বলিজম ইউজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে মেটাফোর, সিম্বলিজম, ইউফেমিজম, পার্সোনিফিকেশন, প্যারালেলিজম, ইমেজারি, এবং এই যে শেষের দিকের লাইন, প্রথমে তিনি বলেছেন তার প্রেমিকা মারা যেতে পারে না, এবং শেষে তিনি যে দেখেছেন তার প্রেমিকা মারা গিয়ে এই পৃথিবীর, এই প্রকৃতির, এই জড়বস্তুতে রূপান্তরিত হয়েছে, এখানে তাহলে আমরা একটা আয়রনিক টোন দেখতে পাচ্ছি। প্রথমে তিনি বলেছিলেন তার প্রেমিকা কিন্তু চিরন্তন, সেটাই তিনি ভাবতেন তো প্রথমে, কিন্তু পরে দেখলাম মারা গেল। তাহলে এই যে আয়রনি, মানুষের জীবনের যে সত্যতা, সেই আয়রনিটা এখানে দেখতে পাচ্ছি। তো এই সমস্ত ফিগার অফ স্পিচ এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো আশা করি কবিতাটা সবাইকে বোঝাতে পেরেছি। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এর পরবর্তী পোমটা নিয়ে নেক্সট ক্লাসে।